হ্যালো ফ্রেন্ডস, দেখুন আমি আজকে ক্ষীর কদম বানিয়েছি। পুরো দোকানের মতো দেখতে লাগছে না? আপনারাও ঠিক এভাবে বানিয়ে ফেলতে পারবেন। তবে এই রেসিপিটা আজকে আমার একটা ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি তার জন্য খুব সহজভাবে ক্ষীর কদম রেসিপি শেয়ার করি। তো আমি সেই জন্যই এটা বানিয়েছি। তো এই রেসিপিটা কীভাবে বানালাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই, যারা নতুন ফ্রেন্ড আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে আমি এখানে ছানাটা কাটিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটা একটু ফুটিয়ে নেব, আর তার আগে আমি একটু ভিনিগার নিয়ে নেব। এখানে যেহেতু জন্য আমি এখানে নিয়ে নেব 3 চামচ ভিনিগার। এবারে আমি যতটা পরিমাণ ভিনিগার নিলাম ততটা পরিমাণ এতে মিশিয়ে দেব জল। জলটার মাপ করছি না, তবে আন্দাজ করে দিয়ে দিলাম। এবারে দুধটা ফুটে গেছে, দেখুন খুব ভালো মতো ফুটে উঠেছে। এবারে আমি এখানে অল্প অল্প ভিনিগারটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। আমি একসাথে পুরোটা দেব না, অল্প অল্প দেব, কারণ এতে কতটা পরিমাণ লাগবে সেটা তো বুঝতে পারছি না। তবে আশা করি যে পরিমাণটা আমি নিয়েছি এতে হয়ে যাবে। তো ছানাটা কিন্তু একবারে পুরো জল কেটে যাবে না, একটু ঘোলা টাইপের থাকবে, সেটা আমি আপনাদেরকে শেষে দেখিয়ে দেব। দেখুন আমি পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরে দেখুন ছানাটা কিন্তু কেটে গেছে। এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু এটা খুব বেশি ফোটাবো না, তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে। এই যে দেখুন ছানা ঠিক এরকম হবে। এবারে আমি একটা পাত্রের মধ্যে কাপড় রেখেছি, এবারে ছানাটা তার মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে আমি এই ছানাটা একটু ছেঁকে তুলে নেব, তারপর একটু চেপে চেপে জলটা আমি এখান থেকে ঝরিয়ে নেব। তবে এটা খুব বেশি কিন্তু চাপ দেবেন না, ছানাটা না হলে মসৃণতাটা কমে যাবে। এই যে দেখুন আমি একটু আস্তে হালকা হাতে চেপে চেপে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে জলটা ফেলে দিয়েছি, যে ছানার জলটা ছিল। এবারে আমি এখানে একটু ঠান্ডা জল দিয়ে আমি ছানাটা একটু ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটা না থেকে যায় বা টক ভাবটা না থাকে। আমি ছানাটা একটু ভালো জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। এবারে আমি ছেঁকে নেব। আমি একটু হালকা হাতে চেপে চেপে জলটা ছেঁকে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে হালকা হাতে একটু জলটা ঝেড়ে নেব। এবার আমি একটা পাত্র নিয়েছি, ছানাটা তার মধ্যে রেখে দিলাম। এবারে ছানাটা আমি খুব ভালো করে একটু মাখিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দেব 1 চামচ ময়দা। আর আপনারা যদি ময়দা সাথে অ্যারারুটও দিতে চান দিতে পারেন, তাহলে কি হবে মিষ্টিটা কিন্তু ফেটে যাবে না। আমাদের শিরার সঙ্গে ফোটানোর সময় যে মিষ্টিটা ফেটে যায় সেটা কিন্তু আর ফাটবে না। এবার এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে যেভাবে একটু এভাবে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি, এভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এটা একদম প্লেন করে মাখাতে হবে, যেন কোনো রকম দানা না রয়ে যায়। এটা যত ভালো করে ঘষে ঘষে মাখাবেন এটা কিন্তু তত ভালো মিষ্টিটা হবে, আর ফেটেও যাবে না, আর কিন্তু খুব সুন্দর করে ফুলে যাবে। তো আমি কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে করে এটা আমি ঘষে নিয়েছি। আমি এটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব। আমি একটু ইয়েলো ফুড কালার নিয়েছি, যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে না দিলেও অসুবিধে নেই। তো এবার এটা কিন্তু আমি আবারও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব কালারটা।
একটু হাত দিয়ে ঘষে ঘষে আমি এভাবে ম্যাশ করে করে যাতে পুরো কালারটা একদম একই রকম হয়ে যায় সেরকম মাখিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব ভালো মতো মাখানো হয়ে গেছে, আর কিন্তু হাতে লাগছে না। এবারে আমি এখান থেকে একটু ছোট্ট ছোট্ট মানে একদম সেই কাঁচের যেই রকম গুলি হয় সেই রকম সাইজটা করে আমি বলগুলো বানিয়ে নেব, কারণ এটা যখন আমরা শিরাতে ফোটাবো তখন কিন্তু অনেকটাই ফুলে যাবে। সেই জন্য আমি একটু ছোট ছোট করে সমস্তগুলো, এই যে দেখুন সমস্ত মিষ্টিগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, সেখানে এবার শিরা বানানোর জন্য আমি প্রায় 100 গ্রাম মতো চিনি দিলাম। আর যেহেতু আমি 100 গ্রাম চিনি দিয়েছি বাটির মাপ করে, তো সেক্ষেত্রে যেই বাটিতে আমি চিনি দিয়েছিলাম সেই বাটির 1.5 বাটি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবারে শিরাটা আমি বানিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবারে এর মধ্যে যে আমি ছোট ছোট মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে, একদম ঠিক কদম ফুলের মতো। আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেব 1 চামচ ময়দা, আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, আমি সেইটা দিয়ে দেব। এটা দিচ্ছি এই কারণে যাতে শিরাটা খুব ভালো মতো ফুলে ওঠে আর মিষ্টিগুলো এর মধ্যে ডুবে যায়। ডুবে ভালো করে এভাবে যদি ফুটে তাহলেই কিন্তু মিষ্টিটা দুটো সাইড খুব ভালো মতো রান্না হবে। এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এটা কিন্তু প্রায় যতক্ষণ এভাবে গ্যাসটা বাড়িয়ে রাখতে হবে, যতক্ষণ ফুলে থাকবে, যতক্ষণ এটা কুক হবে ততক্ষণ কিন্তু এটা বানাতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না। তারপর নিজের থেকেই এটা কিন্তু কমে যায়। এই যে দেখুন আমি দেখাচ্ছি, একটা সময় এরকমভাবে নেমে যাবে। তা যখন এরকম মানে ফুটানোটা কমে যাবে তখন কিন্তু বন্ধ করে দিতে হবে গ্যাসটা। এবারে একটু ঠান্ডা করে আমি যে দেখুন মিষ্টিগুলো এখান থেকে তুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব ভালো মতো রান্না হয়েছে। আমি সমস্ত মিষ্টিগুলো এক এক করে তুলে নেব। এবারে ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে প্রায় 100 গ্রাম মতো দুধ দিয়ে দিলাম। এবারে দুধটা ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় ওই দুধ যতটা দিয়েছি ততটা পরিমাণ গুঁড়ো দুধ, প্রায় 100 গ্রাম মতোই আমি গুঁড়ো দুধ দিয়েছি। এটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা আমার কিন্তু দেওয়া হয়ে গেল। এবারে আমি এটা কিন্তু একটু নাড়াচাড়া করে করে এটা কিন্তু এই দুধটার সাথে মিশিয়ে নেব। তবে এখানে বলে রাখি গ্যাসটা কিন্তু লো ফ্লেমেই রাখবেন, লো টু মিডিয়াম রাখলেই হবে। তবে নাড়াচাড়াটা কিন্তু সবসময় করতে হবে, থামানো যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি এভাবে অনবরত নাড়াচাড়া করছি। এবারে এখানে আমি দিয়ে দেব কনডেন্সড মিল্ক। এটা প্রায় আমি 1 কাপ মতো দিয়েছি, ছোট কাপের 1 কাপ, তাহলেও প্রায় 50 গ্রাম এরকম। তো আমি এটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব। এবারে কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতে হবে, এটা কিন্তু থামা যাবে না। এটা যদি থেমে যান তাহলে কিন্তু নিচটাই বসে যাবে। আমি এভাবে দেখুন অনবরত নাড়াচাড়া করছি। এটা কিন্তু কিছুক্ষণ পর নাড়ার পরে দেখুন অনেকটা শুকিয়ে গেছে। সেই অবস্থায় দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যাতে খেতে আরও বেশি টেস্টি হয় তার জন্য আমি ঘিটা দিলাম। আর যদি আপনাদের কাছে ঘিটা না থাকে অসুবিধা নেই। এভাবে ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে এটা কিন্তু রান্না করে নিতে হবে। যখন একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করছি। কতটা ঠিক হয়ে গেছে, আর দেখুন কড়াতেও কিন্তু আর লাগছে না। এভাবে যখন দেখবেন আর কড়াতে লাগছে না তাহলে তখন বুঝে যাবেন যে এটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এই যে দেখুন, এবার এটা আমি নামিয়ে নেব, কারণ এটা এই অবস্থাতেই নামাবো, কারণ যখন এটা ঠান্ডা হবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে। এই যে দেখুন এটা কিন্তু একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে। আমার কিন্তু এটা খুব ভালো মতো রান্না হয়ে গেছে। এবার আমি যে পাত্রটাতে মিষ্টি রেখেছিলাম সেই পাত্রের একটা সাইডে আমি এই ক্ষীরটা ঢেলে দেব। তবে আপনারা অন্য পাত্রেও ঢালতে পারেন।
কারণ এখানে আমাকে মিষ্টিগুলো এমনিতেই তুলে নিতে হবে। আমি এবার একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা করে কিন্তু আবারও ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, তবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি একটু সাইড করে মিষ্টিগুলো তুলে নেব। দেখুন আমি মিষ্টিগুলো কিন্তু সমস্ত মিষ্টিগুলো তুলে নিয়েছি। এখানে এবারে এই ক্ষীরটার মধ্যে আমি এবারে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে এটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নেব। যেভাবে আমি ছানাটাকে ম্যাশ করে নিয়েছিলাম হাতের সাহায্যে, সেইভাবে এটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তবে হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে হাতের মধ্যে একটু কিন্তু ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর হাতটাতে লাগছে না। তো এভাবেই কিন্তু খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, তবে কিন্তু ওপরের যে লেয়ারটা হবে সেটা কিন্তু খুব ভালো মতো হবে। আমি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এভাবে ঘষে ঘষে খুব ভালো করে এটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে এখান থেকে আমি ক্ষীরটা নিয়ে এবারে আমি ওপরে যে লেয়ারটা হবে সেইটা বানাবো। দেখুন হাতে আমি একটু ঘি নিয়েছি, এখান থেকে একটু পরিমাণ আমি ক্ষীরটা নিচ্ছি। এবারে হাতের সাহায্যে এভাবে গোল করে একটু চ্যাপ্টা করে নেব। যেভাবে আমার পুর পিঠা বানাই, পুর ভরার জন্য যেরকম একটা লেচি বানাই ঠিক সে মতো বানিয়ে নিতে হবে। এবারে যে আমি মিষ্টিটা বানিয়েছিলাম সেটা মাঝখানে দিয়ে আমি মুড়ে দেব, এইভাবে মুড়ে দেব। মোড়া হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে দু হাতের সাহায্যে এবারে কিন্তু এভাবে গোল করে নিতে হবে মিষ্টির মতো। দেখুন এটা কিন্তু আমার খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। দেখুন এই যে একদম গোল হয়ে গেছে। এবারে আমি এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি, তো এবার এই গুঁড়ো দুধের মধ্যে এটা কিন্তু আমি উপর থেকে এভাবে গড়িয়ে নেব। দেখুন একদম দোকানের মতো হয়েছে না? ঠিক একই রকমভাবে আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন সেই জন্য। তবে এটা কিন্তু খুব অল্প উপকরণেই বানানো হয়ে যাবে। যদি বাড়িতে থাকে তাহলে এই উপকরণগুলো তাহলে কিন্তু খুব ভালো মতো এরকম একটা ক্ষীরকদম রেসিপি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এটা কিন্তু বানানোও খুব সহজ। তবে হ্যাঁ আমি একটু সহজ করে দেখালাম, তবে একটু তো পরিশ্রম করতেই হবে, নাহলে তো মিষ্টিটা হবে না। তো আমি সেই রকমভাবেই বানালাম, যাতে খুব কম সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে যতটুকু না করলে নয়, আমি ঠিক সেই মতো করেই আপনাদেরকে দেখালাম, যাতে আপনাদের সুবিধা হয়। এবারে কিন্তু আমি একে একে করে সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমার সমস্ত মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমি এই যে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। তো বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তবে আমাকে আমার একজন ফ্রেন্ডস রিকোয়েস্ট করেছিলেন যাতে আমি একটু সহজভাবে ক্ষীরকদম রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মানে সহজ হয়। তো যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার পাশে প্রথম থেকে আছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনাদের জন্যই আমি এগিয়ে যেতে পারছি। আর আপনাদের যদি কোনো রেসিপি ভালো লাগে বা যদি আমার কাছ থেকে কিছু রেসিপি আপনারা দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে সেটা জানাবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।